সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহরুমা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী গত 11 দিনে কমপক্ষে 10,000 বেসামরিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং 1,300 জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তেহরানের গভর্নর জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে বুধবারও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37 দফা হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের হামলা চালিয়েছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই যুদ্ধে ইতিমধ্যে 8 মার্কিন সেনা নিহত হয়েছেন। চট্টগ্রামে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে প্রকাশ্যে বাসভবনে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম রিমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি বিদেশি অস্ত্র জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যবসায়ীর বাড়িতে চাঁদার জন্য গুলি করার কথা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায়ে নেমেছে। ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বাদশা ও সুমনা নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ সুমনার শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত 10:30টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাননগরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ধামরাই পৌর এলাকার কিষাননগরের বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন বাদশা মিয়া ও তার স্ত্রী সুমনা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভার এনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ঋতু পরিবর্তনের প্রভাবে চুয়াডাঙ্গায় দেখা দিয়েছে মৌসুমি রোগের প্রকোপ। দিনে গরম আর রাতে ঠান্ডার কারণে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। বেশিরভাগই রয়েছেন শিশু ও বয়স্ক। চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। গত 2 সপ্তাহ ধরে দিনে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে এখনো শীত, ফলে বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বেলা জ্বর আসে, এসে ওই জ্বরে আমার কাঁপুনি হয়, থরথর করে কাঁপি। আমার 1 সপ্তাহ ধরে জ্বর আসছে, আমি ওষুধ খাচ্ছি, ছাড়ি যাচ্ছে, আবার আসছে, খাচ্ছি, ছাড়ি যাচ্ছে, আবার আসছে। ঠান্ডা, জ্বর, কাশি এই সমস্যা আমাদের পারিবারিকভাবেও দেখা দিয়েছে। পাশাপাশি প্রতিবেশী যারা আছে তাদেরও আমরা দেখছি যে একই রোগে আক্রান্ত হচ্ছে। গত 1 সপ্তাহে জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রায় 5,000 রোগী চিকিৎসা নিয়েছেন। 25 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ রাত 10টা পর্যন্ত 13 দিনে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে 553 জন। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 313 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে 340 জন। শিশু রোগী আমাদের প্রতিদিনই 300 ক্রস করে, কোনো দিন 350 ক্রস করে যায় আউটডোরে। আর ইনডোরে আমাদের 2টা শিশু ওয়ার্ড মিলে ভর্তি সংখ্যা 50-60 জন থাকতেছে এই প্রতিদিন। দিনের গরম ও রাতের ঠান্ডার তীব্র ব্যবধানের কারণেই এসব জটিলতা দেখা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। বাচ্চা যাতে না ঘামে সেদিকে খেয়াল রাখতে হবে, একটু খোলামেলা পোশাক পরে রাখতে হবে, আবার ঘামে না যেন সেদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু ডায়রিয়া খুব বেশি হচ্ছে এই সিজনে, কাজেই সেই ক্ষেত্রে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ফ্রেশ খাওয়া দাওয়া দিতে হবে। 6 মাসের নিচের বাচ্চাদেরকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়াবেন। চিকিৎসকদের পরামর্শ, ঋতু পরিবর্তনের এ সময় শিশু ও বয়স্কদের সুস্থতায় দরকার বিশেষ যত্ন। ঠান্ডা এড়িয়ে চলার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। রেশনিং পদ্ধতিতে আজও চলছে জ্বালানি তেল বিক্রি। দর্শক, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আজকে পাম্পগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সার্বিক চিত্র জানাবেন।
আজকে যে ফিলিং স্টেশন আছে সেগুলোর অবস্থা আমরা দেখেছি যে মহাখালী, তেজগাঁও ওই এলাকার যে বিভিন্ন পাম্প স্টেশন আছে সেখানে এখন পর্যন্ত তেল তারা সরবরাহ করছে না। এরপর আমি এসেছি বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে, এখানে দেখতে পাচ্ছি যে তারা তেল দিচ্ছে না। সবচেয়ে বেশি যাদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মোটরসাইকেল আরোহী যারা আছেন, মোটরসাইকেল চালক যারা আছেন তারা দীর্ঘ লাইনে আছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন কেউ 40 থেকে 45 মিনিট ধরে লাইনে আছেন, কেউ বা ঘন্টা তাদের পার হয়েছে লাইন ধরে আছেন তেল নেওয়ার জন্য। আর গাড়ির বিষয় যদি বলতে চাই, এই পাম্পটিতে একসাথে 6 থেকে 8টি গাড়ি একসাথে তেল দিতে পারে, যে জন্য গাড়ি সেই লম্বা লাইন না থাকলেও এবং দীর্ঘক্ষণ লাইনের বিষয়টি না থাকলেও মোটরসাইকেলের যে বিষয় সেই বিষয়ে আমরা দেখেছি একটু উল্টো চিত্র। মোটরসাইকেলের যারা তেল নিতে পারছেন, এখানে দুটো মোটরসাইকেল একসাথে তেল দিতে পারছেন, আর সেই তুলনায় গাড়ির পরিমাণ বেশি, যে 6 থেকে 8টিতে তারা তেল সরবরাহ করতে পারছেন। ফলে ব্যক্তিগত গাড়ির লাইন কিংবা পিকআপ এদের লাইন ঠিক খুব একটা বেশি দীর্ঘ নয়। তবে বিপরীত চিত্র আমরা দেখেছি মোটরসাইকেল এবং বেশ কয়েকটি পাম্পে আমরা দেখেছি যে মূলত মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদেরকে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে এবং তাদেরই দীর্ঘ লাগে। তবে আজকে থেকে একটা স্বস্তির খবর, যেটাতে অনেকেই সাধুবাদ জানিয়েছেন মোটরসাইকেল আরোহী, বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের জন্য নতুন করে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে, সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তারা হচ্ছে এর আগে মোটরসাইকেল প্রতি 2 লিটার করে তেল দিতে পারতেন, কিন্তু আজ থেকে তারা 5 লিটার পর্যন্ত তেল নিতে পারবেন। এতে যারা রাইড শেয়ারিং যারা আছেন এবং অনেকে বলছেন যারা গ্রামের বাড়ি যাবেন, ঈদ করতে যাবেন, তারা বলেছেন এটা আসলে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, ধন্যবাদ আপনাকে। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় স্বাগতিকরা। পাক্কা 5 মাসের বিরতি শেষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে হয়েছে কত সব ঘটনা। সামনে একদিনের বিশ্ব আসরের প্রস্তুতি, মূল টুর্নামেন্ট খেলতে হলে থাকতে হবে সেরা 8-এ। তাই হাতে থাকা 22 ম্যাচের 15টি জিততে হবে ভালোভাবে। পরিসংখ্যান বলছে শেষ 3 সিরিজে একবারও 50 ওভার পুরোপুরি খেলতে পারেননি ব্যাটাররা। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে প্ল্যানিং করছি। অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। তারুণ্য নির্ভর এক দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে উদীয়মান নতুন 6 প্রতিভাকে বাজিয়ে দেখার লক্ষ্য সফরকারীদের। একই সাথে 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ম্যান ইন গ্রিনরা। সেবার বাংলা ওয়াশের কথা এখনো ভোলেননি তারা। এই সিরিজে নতুনদের সুযোগ করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। ঘরের মাঠে যে কোনো দলই শক্তিশালী, বাংলাদেশও তাই। আমরা এইসব নিয়ে ভাবছি না। মাঠের পারফরমেন্স বিচারে দুদলই অনেকটা সমানে সমান হলেও পরিসংখ্যান বিচারে 39 ওয়ানডেতে পাকিস্তানের জয় 34টি, বাংলাদেশের 5টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল সকালের দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।